দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দেব পশ্চিমবঙ্গ দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ 30টি তাজা খবর। খবরের শুরুতেই দেখবেন গুরুত্বপূর্ণ সব সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। তৃণমূলে ফের ভাঙন, স্পিকারকে চিঠি দিয়ে বড় সিদ্ধান্ত জানালেন 20 জন বিক্ষুব্ধ সাংসদ। মমতার মহানায়ক দেব ও পাল্টি, কুণাল বললেন নেত্রী আজ বুঝলেন। সন্তান জন্মালেই টাকা দেবে সরকার, কিভাবে আবেদন করবেন এই কেন্দ্রীয় প্রকল্পে। বড় খবর, এবার মমতার শিবির ছাড়লেন ফিরহাদ। একটি পরিবারের জন্য একটাই নাকি আলাদা ফর্ম, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা অগ্নিমাত্রার। দুর্নীতি শুরু, মমতার ছবি বিক্রি থেকেই ইস্তফা দিয়ে বোমা ফাটালেন সুখেন্দু শেখর। সরকারের টাকা এভাবে জলে, অন্নপূর্ণা যোজনা নিয়ে নয়া খবর দিলেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতা পদ নিয়ে লড়াই চরমে, এবার হাইকোর্টের দ্বারস্থ মমতা শোভন দেব। সরকার বদলাতেই ফাঁস বিস্ফোরক তথ্য, মদ কেলেঙ্কারিতে কেন উঠছেন অভিষেকের নাম। সই জালিয়াতি কাণ্ডে গড় হাজির, তৃতীয় সমন দিতে ফের অভিষেকের বাড়িতে সিআইডি, মঙ্গলেই হাজিরার নির্দেশ। অন্নপূর্ণা যোজনায় আবেদনের কতদিনের মধ্যে অ্যাকাউন্টে ঢুকবে টাকা, বড় আপডেট এসে গেল। রাস্তায় থুতু পানের পিক ফেললে দুঃখ আছে কপালে, লাগবে জরিমানা, বড় পদক্ষেপ সরকারের। 8 বছর অপেক্ষার পর বাংলায় চালু আয়ুষ্মান ভারত, সোমবারই মৌ সই করবেন শুভেন্দু অধিকারী। বড় সাফল্য, এখনো পর্যন্ত কতজন মহিলা পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা, জানালেন মুখ্যমন্ত্রী। তেল নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাশিয়া সহ 22টি দেশ, ভারতের উপর পড়বে প্রভাব। দিল্লিতে শতাব্দীর রায়ের বাড়িতে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীর সঙ্গে ফের বৈঠকে তৃণমূলের বিক্ষুব্ধ সংসদরা। দুর্গাপুরে মাদক খাইয়ে হোটেলে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার 3। এনডিএতে যোগ দিচ্ছেন বিদ্রোহী সংসদেরা, দলে রয়েছেন দেব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে এরকম সব গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। বিধানসভা ভোটে ভরাডুবির পর কার্যত 2 ভাগে ভাগ হয়ে গিয়েছিল তৃণমূল। রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা পদ নিয়ে টানাপোড়েন ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট অবধি করিয়েছে। এবার সংসদেও জোর ধাক্কা খেল জোড়াফুল শিবির। জানা গিয়েছে এনডির শরিক হতে চেয়ে ইতিমধ্যে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন তৃণমূলের 20 জন বিক্ষুব্ধ সাংসদ। মিডিয়া রিপোর্ট বলছে, সোমবার ভূপেন্দ্র যাদবের বাড়ির বৈঠকের পর অধ্যক্ষকে চিঠি দেন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদরা। জানা গেছে, সেই চিঠিতে বলা হয়েছে তারা বিজেপিতে যোগদান করছেন না, তবে এনডির শরিক হতে চান। অর্থাৎ তৃণমূল কংগ্রেসই একটি আলাদা দল হিসেবে এনডির শরিক হতে চাওয়া ইচ্ছা প্রকাশ করেছেন তারা। এদিকে আজ অধ্যক্ষ ওম বিড়লা লোকসভায় নেই বলে খবর। একটি অনুষ্ঠানে যোগ দিতে অন্য রাজ্যে গিয়েছেন, তার অফিসে এই চিঠি জমা দেওয়া হয়েছে। শেষ অবধি বিক্ষুব্ধ তৃণমূল সাংসদের এই চিঠি গৃহীত হলে তৃণমূলের সংসদীয় দল যে ভেঙে খান খান হয়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। এখন প্রশ্ন হলো, বিক্ষুব্ধ তৃণমূল সাংসদের তালিকায় কাদের নাম রয়েছে? সূত্র মারফত জানা যাচ্ছে, কাকলি ঘোষ, দস্তিদার, দেব, জুন, মালিয়া, পার্থক্য ভৌমিক, সৌমিলা সরকার, অরূপ চক্রবর্তী, অসিত মাল, খলিলুর রহমান, শতাব্দী রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, কালীপদ সোরেনের নাম বিদ্রোহীদের লিস্টে রয়েছে। অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। এদিন ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর সেদিনই সামনে এলো দলের ভাঙনের আরেক খবর। সেসব দিয়ে 20 জন সাংসদ এনডিএ শরিক হয়ে গেল, তা যে জাতীয় স্তরে তৃণমূলের জন্য বিরাট ধাক্কা হতে হবে তার বলার অপেক্ষা রাখে না। ঘাটালে তৃণমূল কংগ্রেস সাংসদ দেব পাল্টি মারাতেই খোঁচা দিলেন বেলের ঘাট বিধায়ক কুণাল ঘোষ। তিনি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় আজ নিশ্চয়ই বুঝতে পারছেন যে তিনি যা বলেছিলেন সেটার বিষয়ে। কুণাল বললেন, তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদের মধ্যে দেবও আছেন বলে একাধিক মহলে দাবি করা হয়েছে। সেই আবহে ঘটালেন সাংসদ দেবকে খোঁচা দিলেন বেলেঘাটা তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ। সংবাদ মাধ্যম TV9 সাক্ষাৎকারে কুণাল বলেন, দেব বাংলা সিনেমার 1 নম্বর সুপারস্টার, এটা নিয়ে কোনো কথা নেই। দেব বাংলা সিনেমায় 1 নম্বর সুপারস্টার এবং 1 নম্বর জায়গায় আছে এবং থাকবে। ওর রাজনৈতিক কিছু পদক্ষেপ নিয়ে কিছু আপত্তি ছিল, আমার আপত্তি ঠিক না ভুল আজ নিশ্চয়ই নেতৃত্ব তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন। যদিও দেব নিজে মুখ খোলেননি যে তিনি তৃণমূলের বিদ্রোহী সাংসদের চিঠিতে স্বাক্ষর করেছেন। বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার দাবি করেছেন 20 জন সাংসদের স্বাক্ষর নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে একটি চিঠি জমা দিতে গিয়েছিলেন। তাতে বলা হয়েছে যে তারা বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এর সঙ্গে চলতে যান। তবে কাদের কাদের স্বাক্ষর আছে সেই
চিঠিতে তা খোলাসা করেননি কাকলি। সূত্রের খবর, বিক্ষুব্ধ সাংসদের তালিকায় বীরভূমের সাংসদ শতাব্দী রায়, বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, ঝাড়গ্রামের সাংসদ কালীপদ সোরেন, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকারের নামও রয়েছে। এমনকি নাম শোনা যাচ্ছে ঘাটালের সাংসদ দেব ও হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়েরও। এমনকি আজ সন্ধ্যায় দিল্লিতে শতাব্দীর বাসভবনে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে ঢুকতে দেখা যায় জুনকেও। দেখিয়ে দিয়ে যাব আমার রক্তের বেইমানি নেই দাবি কুণালের। সেই আবহে রাজনৈতিক মহলে মনে করছে যে পরিষদীয় দলের পরে তৃণমূলের সংসদীয় দলও হাতছাড়া হওয়ার পথে মমতার। বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মডেল কার্যকর হয়েছে, সংসদে কার্যকর হওয়ার পথে কাকলির মডেল। সেই পরিস্থিতিতে কুণাল বলছেন, আমি হয়তো অনেকের কাছে খারাপ, কিন্তু এতটা খারাপ নই যে দলের সংকটের সময় নিজের অঙ্ক কষে পালাবো। দল আমাকে জীবনের কঠিন দিনে অকারণে অপবাদে বিপদে ফেলে পাশে দাঁড়ায়নি, কিন্তু দলের বিপদে আমি সঙ্গে থেকে দেখিয়ে যাব আমার রক্তে বেইমানি নেই। আমি কুণাল ঘোষ, যারাই থাকবেন দিদির সঙ্গে সহযোদ্ধা হিসেবে আছি। দেশে বিভিন্ন শ্রেণীর এবং বয়সের মানুষের মধ্যে নানান প্রকল্প রয়েছে কেন্দ্রের। মহিলাদের জন্য বিশেষ করে বেশ কিছু আর্থিক প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের। এর মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা। গর্ভবতী এবং প্রসূতি মহিলাদের এই যোজনার অধীনে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। অনেক কর্মরত মহিলাই গর্ভাবস্থায় কাজ করতে না পারার কারণে কাজ হারান বা আয় কমে যায়। সেই কারণে গর্ভবতী মহিলাদের আর্থিক সহায়তার জন্য এই প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অধীনে গর্ভবতী মহিলার আর্থিক সহায়তা পেয়ে থাকেন মূলত সামাজিক এবং অর্থনৈতিকভাবে অনগ্রসর গোষ্ঠীর 18 বছর 7 মাস থেকে 55 বছর বয়সী মহিলাদের এবং স্তন্যপায়ী মাদের জন্য এই প্রকল্প সুবিধা প্রদান করে। কত টাকা পাওয়া যায় এই প্রকল্পের অধীনে? প্রথম সন্তানের ক্ষেত্রে 5,000 টাকা এবং দ্বিতীয় সন্তান মেয়ে হলে 6,000 টাকা দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে। অর্থাৎ কোনো দম্পতির প্রথম সন্তান হলে সরকারের তরফে 5,000 টাকা দেওয়া হয়। 2 কিস্তিতে মেলে এই টাকা। অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা স্বাস্থ্য কেন্দ্রে গর্ভাবস্থায় রেজিস্ট্রেশনের সময় 3,000 টাকা দেওয়া হয়। সন্তান জন্মের পর এবং নবজাতকের টিকার কারণে প্রথম সাইকেল পূর্ণ হওয়ার পর মেলে বাকি 2,000 টাকা। দ্বিতীয় সন্তান যদি কন্যা হয় তবে 6,000 টাকা দেওয়া হয়। এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে 19 বছর বয়সী হতে হবে, গর্ভবতী বা প্রসূতি হতে হবে এবং কর্মরত হতে হবে। গর্ভবতী মহিলা যদি কেন্দ্রীয় সরকারি বা রাজ্য সরকারি কর্মচারী হন বা সরকার অধীনস্থ কাজ করেন তবে এই প্রকল্পের সুবিধা তিনি পাবেন না। এই যোজনার সুবিধা পেতে দরকার পড়বে গর্ভবতী মহিলা এবং প্রসূতি মায়ের আধার কার্ড, মা ও শিশু সুরক্ষা কার্ড এবং ব্যাংক বা পোস্ট অফিসের পাসবুক। অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা সরকারি স্বীকৃত স্বাস্থ্য কেন্দ্রে এই যোজনার আবেদন করা যাবে। এছাড়া অনলাইনে গিয়েও আবেদন করা যাবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে এখন আলোচনা সর্বত্র। বিগত তৃণমূল সরকারের থেকে দ্বিগুণ বেশি টাকা দিচ্ছে বিজেপি সরকার। প্রতি মাসে 3,000 টাকা করে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করছে রাজ্য সরকার। তবে ইতিমধ্যে টাকা ঢোকা শুরু হলে অন্নপূর্ণা যোজনা নিয়ে আমজনতার মনে বিভ্রান্তি এখনও পুরোপুরি কাটেনি। তাই এবার উত্তরকোনা সাংবাদিক বৈঠক থেকে এই বিষয়ে বড় বার্তা দিলেন মন্ত্রী অগ্নিমিত্র পাল। মন্ত্রী এদিন বলেন, অন্নপূর্ণা যোজনার আবেদনের ফর্মে যাতে কোনো ঘাটতি না হয় সেদিকে নজর রাখতে হবে। সেই সঙ্গে তিনি আরও বলেন, একটি পরিবারের জন্য একটি আবেদন ফর্মই যথেষ্ট। আসলে বিভিন্ন জায়গায় একাধিক আবেদন ফর্ম সংগ্রহ করতে দেখা যাচ্ছে একজন মহিলাকে। এ নিয়ে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তাই এ বার্তা অগ্নিমিত্রার। অগ্নিমিত্রা পাল বলেন, অন্নপূর্ণা যোজনার ফর্ম এমনভাবে তৈরি করা হয়েছে যাতে একটি পরিবারের একাধিক যোগ্য মহিলা সদস্যদের নাম এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ফর্মে দেওয়া যাবে। ফলে শাশুড়ি, বৌমা, মেয়ে সবার তথ্য একটি ফর্মের মধ্যে উল্লেখ করা যাবে। অযথা বেশি ফর্ম সংগ্রহ করলে অন্য আবেদনকারীদের সমস্যা হতে পারে। তিনি আরও বলেন, একটা পরিবার একটি করে ফর্ম পাবে। প্রত্যেক মহিলাকে আলাদা করে ফর্ম নিতে হবে না, কারণ ওই ফর্মের মধ্যে একাধিক অ্যাকাউন্টের তথ্য দেওয়ার জায়গা রয়েছে। এই নির্দেশিকা মেনে চললে আগামীতে আবেদন প্রক্রিয়া আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হলো বর্ষিয়ান নেতা সুখেন্দু শেখর রায়ের পদত্যাগকে কেন্দ্র করে। সোমবার তিনি রাজ্যসভায় চেয়ারম্যানের কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন। শুধু সংসদ পদ থেকেই নয়, তৃণমূল সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। ইস্তফার পরপরই তৃণমূলকে নিয়ে বিস্ফোরক কিছু মন্তব্য করতে শোনা যায় তাকে। পদত্যাগের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের বর্তমান পরিস্থিতি নিয়ে একাধিক কড়া মন্তব্য করেন সুখেন্দু শেখর। তিনি বলেন, দল যেভাবে চলা উচিত চলেনি। এত বড় বিপর্যয়ের পর যেভাবে
যেভাবে বিশ্লেষণ করা দরকার ছিল তা হয়নি। যারা নানা কমিটিতে রয়েছে তাদের মতামত নেওয়া হতো না। নিরুপায় হয়ে তা সত্ত্বেও অনেকে দাঁত চেপেছিলেন, মানুষ সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছিলেন। মানুষ যখন অনাস্থা জ্ঞাপন করে তখন আমি বুঝতে পেরেছি দল জনমত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দলের ভেতরে দুর্নীতি শেখর অনেক আগেই গজিয়ে উঠেছিল বলেও দাবি করেন তিনি। 2011 সালে ক্ষমতায় আসার পরপরই ডেলো পাহাড়ে চিটফান্ড সংস্থার কর্ণধারদের সঙ্গে হওয়া বিতর্কিত বৈঠকের প্রসঙ্গ টেনে আনেন সুখেন্দু শেখর। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিক্রিকে ঘিরে অতীতের বিতর্কের কথা উল্লেখ করেন। তার বক্তব্য, ছবি 10 থেকে 15 লক্ষ টাকা বিক্রি হয়েছে। কেউ কেউ তাকে লিওনার্দো দা ভিঞ্চির সঙ্গে তুলনা করছেন। ছবি কিনছেন চিটফান্ডের মালিকরা। দুর্নীতি তো শুরু তখন থেকেই। দলে আদর্শ ছিল না, কর্মসূচি ছিল সিপিএমকে সরিয়ে ক্ষমতায় আসা এক লুটপাট করা। তা অবশ্য মানুষ কিংবা আমরা বুঝতে পারিনি। একটা সময় দুর্নীতি প্রাতিষ্ঠানিক চেহারা নিল। দলের অভ্যন্তরে সৎ এবং নীতিবান নেতাদের গুরুত্ব ক্রমশ কমে গিয়েছিল বলেও আক্ষেপ প্রকাশ করেন তিনি। সুখেন্দু শেখর কথায়, নির্দিষ্ট কিছু লোক সারাক্ষণ নেতৃত্বের পাশে ঘোরাফেরা করছে। জনবিচ্ছিন্ন মানুষ যাদের অতীত নেই কোনো, তাদের সঙ্গে নিয়ে ঘুরলে হয়তো কিছু রোজগার হতে পারে, কিন্তু রাজনীতি নয়। দলের প্রশাসক যখন মানুষের ভাষা বুঝতে অক্ষম তখন নেতা এবং দলের পতন অনিবার্য। আরজি কর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনাও তার বক্তব্যে উঠে আসে। অতীতেও এই ইস্যুতে সবর হওয়া সুখেন্দু শেখর বলেন, আরজি কর নিয়ে আমি আগেও প্রকাশ্যে মুখ খুলেছি, ধারণা দিয়েছি। আমার অপরাধ বলেছিলাম আরজি কর এবং পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত হোক, তাদের নিরাপত্তা দেওয়া হলো, যারা অভিযুক্ত তাদের নিরাপত্তা দেওয়া হয়েছে। এইসব দেখে শুনে তখন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রত্যেকে সঠিক সময় অপেক্ষা করে, আমিও তাই করেছি। আমি জানতাম এটা ঘটবে। আরজি করের জনবিস্ফোরণ দেখেই বুঝেছিলাম এটা হবে। 24 সালে দারুণ ফলের 4 থেকে 5 মাস পর যেভাবে মানুষ পথে নামলেন তা থেকেই বুঝেছিলাম এটা হবে। শুভেন্দু শেখরের এই পদত্যাগ এবং পরবর্তী বিস্ফোরক মন্তব্য রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তবে ভবিষ্যতে তিনি সম্পূর্ণভাবে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেবেন নাকি অন্য কোনো ভূমিকায় সক্রিয় থাকবেন সে বিষয়ে এখনও ধোঁয়াশা বজায় রয়েছে। প্রিয় দর্শক, আজকের এই পর্যন্ত ভিডিও নিয়ে যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করে এরকম সব ধরনের গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।